প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এর মাঝে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে সাংবাদিক একজন প্রখ্যাত সাংবাদিকই বলতে হবে। বিভুরঞ্জন সরকার, যাকে আমি অন্তত, যেহেতু আমি নিজেও লেখালেখি করি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের পত্র-পত্রিকায় কলাম লিখছি। আমি তাকে বিভুদা হিসেবেই চিনতাম। আপনারা জানেন যে উনার মৃতদেহ গতকাল মেঘনা নদীতে ভেসে উঠেছে। আমি আসলে এই বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা এর মাঝে নিশ্চয়ই জেনে গেছেন যে উনি একটা খোলা চিঠি লিখে গিয়েছেন। যে খোলা চিঠিটা হচ্ছে বিডি নিউজ 24, এটি একটি অনলাইন সংবাদ মাধ্যম। সেখানে আসলে উনার ওই খোলা চিঠিটা প্রকাশ করা হয়েছে। উনি উনার মৃত্যুর আগে, অর্থাৎ উনি যখন ঘর থেকে বের হয়ে যান, ঠিক তার আগে ২১ তারিখ আ আ ভোর ৫ টার সময় উনি এই খোলা চিঠিটা লিখে যান। সেই খোলা চিঠিতে উনি উনার জীবনের অনেক কাহিনী লিখেছেন। সাংবাদিক হিসেবে উনি কোনো ডালে অ্যা উঠতে পারেননি এবং উনার যে ব্যর্থতা সেগুলো উনি উল্লেখ করেছেন এবং উল্লেখ করে উনার যেই আর্থিক অসঙ্গতি সেগুলো উল্লেখ করেছেন। ওষুধ কিনতে পারেন না এবং সবশেষে তিনি যে কথাগুলো বলেছেন, ওষুধ কিনতে না পারার যে বেদনা সেগুলো তো আছেই, বা আর্থিক অসঙ্গতি সেটা তো আছেই, এবং বিগত সরকারের আমলে তিনি কিছুটা হলেও হচ্ছে আওয়ামী ঘেঁষা ছিলেন বলতে পারেন, যদিও তিনি বামপন্থী ছিলেন ওটার সময়। আওয়ামী ঘেঁষা ওভাবে করে আসলে ট্যাগ দেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। উনি ঠিক আছে, উনি সাংবাদিকতা করতেন, উনার নিজস্ব এক ধরনের নীতি আদর্শ থাকতে পারে। সেটা হয়তো আছে, কিন্তু উনি মোটামুটি সৎ সাংবাদিকতা করারই চেষ্টা করেছেন সবসময়, এবং যার কারণে তিনি বিগত আমলেও, যদিও ওনাকে অনেক সময় আওয়ামী ট্যাগ দেওয়া হয়েছে, সেটা উনি উনার নিজের লেখায়ও বলে গেছেন। তারপরেও ওই আমলেও তিনি তেমন কোনো সুযোগ সুবিধা পান নেই। উনি এইসব মানে হাহাকারের কথাও কিন্তু তিনি তার নিজের স্ট্যাটাসে লিখে গিয়েছেন, এবং শেষ অবধি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনার মৃতদেহ মেঘনা নদীতে ভেসে উঠেছে। এটা কি হত্যা না আত্মহত্যা, সব বেশি মানে মনে হচ্ছে ওনার যেই আ খোলা চিঠিটা সেটা পড়ে হয়তো আত্মহত্যা করতে পারেন। যদিও এটা নিয়েও এখন নানান রকম তর্ক-বিতর্ক আছে। আমি সেই তর্ক-বিতর্কে যাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, উনার যে খোলা চিঠিটা লিখেছেন, সেই খোলা চিঠিতে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা লিখে গিয়েছেন, যে কথাগুলো নিয়ে আসলে আলোচনার জামি রাখে। যেজন্যই আমি আসলে আজকে আমার এই আলোচনার শিরোনামটা রেখেছি হচ্ছে, মেঘনা নদীতে যে একজন সাংবাদিকের লাশ ভেসে উঠেছে, সেটার সাথে আসলে বাংলাদেশ কি কখনো ভেসে যায় কিনা? এটা আমি আসলে একটু রিলেট করার চেষ্টা করছি। কেন? সেটা একটু চিন্তা করার চেষ্টা করুন। তিনি লিখেছেন যে তিনি যে পত্রিকায় চাকরি করতেন, আজকের পত্রিকায়, সেখানে উনি চাকরি করতেন এবং সেখানে একটা কলাম ছাপা হয়েছিল। যেহেতু কলামে যে বিভাগটা, অর্থাৎ সম্পাদকীয়, উপসম্পাদকীয় বিভাগটা উনি দেখতেন, এবং উনার লেখা কিন্তু না, অন্য একজন লেখকের লেখা। যেমন ধরেন, আমি একটা পত্রিকায় কলাম লিখি, বিভিন্ন পত্রিকায় কলাম লিখি। সেখানে আমি হয়তো একটা লেখা ছাপিয়েছি, এরকম হতে পারে না? তো উনি যে সম্পাদক দেখেন সেটা আরকি। উনি দেখতেন, এবং তারপর একটা লেখা ছাপা হয়েছে, সেটা দেখে কি উনার সে ছাপা হওয়ার পর উনার পত্রিকার মালিক থেকে শুরু করে এমনকি প্রেস উইং, বাংলাদেশ সরকারের প্রেস উইং কিন্তু এই আ উনার পত্রিকাকে চাপ দিয়েছে বলে উনি বলেছেন। এটা তো একটা ভয়ংকর রকম অ্যালিগেশন, তাই না? এবং তিনি এর মাঝেই আ আ মৃত্যুকে বরণ করেছেন। আমরা জানি না কিভাবে তিনি তার মৃত্যু হয়েছে। কিন্তু তিনি কিন্তু এমন একটা অ্যালিগেশন দিয়ে গেছেন, যেখানে হয়তো এখন সরকার দাবি করে তারা মন খুলে হচ্ছে, কি যেন বলে, এই সমালোচনা করতে। তো সেই সরকারের প্রেস উইং এভাবে করে চাপ দিচ্ছে, চিন্তা করা যায়? এটা কি আপনারা কখনো চিন্তা করেছেন? বা আসলে তাহলে আমাদের সাংবাদিকতা আসলে কোন জায়গায়, এবং আমাদের যেই গণমাধ্যমের স্বাধীনতা সেটা কোন জায়গায়, সেটা আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও অনুধাবন করতে পারেন। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে তিনি তার মেয়ে এবং ছেলে, তার ১ মেয়ে ১ ছেলে। ১ মেয়ে হচ্ছে ডাক্তার, সরকারি চাকরি করে। তার প্রমোশন হচ্ছিল না, এবং সে একটা মানে আরো উচ্চতর শিক্ষা নিচ্ছিল। সেখানে তাকে থিসিসে ফেল করিয়ে দেওয়া হয়েছে, সেটা বলেছেন। এবং তার ছেলে বাংলাদেশের সেরা দেশ, সেরা বিদ্যাপীঠ বুয়েট থেকে পড়াশোনা করেও চাকরি পাচ্ছিল না, এবং তিনি সেখানে লিখেছেন কেন যে সে চাকরি পায় না সেটা বুঝতে পারি না। এটা কি তার বাবার পরিচয়ের কারণে? নাকি নামের শেষে টাইটেলের কারণে? আপনারা বুঝার চেষ্টা করুন কিন্তু। তার বাবাকে এক ধরনের ট্যাগ দেওয়া হতো, যে সে হয়তোবা আওয়ামীপন্থী হতে পারে, এবং তার নামের শেষে তো অবশ্যই এক ধরনের সনাতনী নাম আছে। এখন এইসব ব্যাপার তিনি লিখেছেন, যেটা এটা কি আসলেই বাস্তবে কি এরকম, নাকি অন্য কোনো কিছু ছিল, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু যে আলোচনাটা আমি আসলে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি, উনার যে খোলা চিঠিটা আছে না, যেটা এখন আমি এইমাত্র বললাম, এবং সেখানে আরো বিশাল অনেক কিছু লিখেছেন। সেই চিঠিটা কি আদৌ প্রকাশ হতো? আমার তো ধারণা ওই চিঠিটাও প্রকাশ হতো না। কেন প্রকাশ হয়েছে এখন জানেন? প্রকাশটা হয়েছে হচ্ছে কারণ উনার যখন মৃতদেহটা মেঘনা নদীতে ভেসে উঠেছে না, তখন উনার খোলা চিঠিটা প্রকাশ হয়েছে। কারণ ওই খোলা চিঠিটা তিনি যখন বিডি নিউজে ইমেইল করে যান, সেখানে তিনি রিকোয়েস্ট করেছেন যে, "এটা আমার জীবনের লেখা শেষ চিঠি হিসেবে, শেষ চিঠি মনে করে অন্তত ছাপায়েন।"
মানে ওনার লেখাও নাকি ইদানিং ছাপানো হতো না। পত্রিকার মালিকরা, সম্পাদকরা নাকি বলতো, "আপনার লেখাই আজকাল আর কেউ খায় না।" যে মানুষটা ৫ দশক ধরে, ৫০ বছর ধরে, ৩০-৪০ বছর ধরে লিখে যাচ্ছেন, তার লেখা নাকি এখন আর কেউ খায় না। তো উনি এমনভাবে রিকোয়েস্ট করেছেন যে উনার এই শেষ লেখাটা যেন ছাপানো হয়। সেটাও হয়তো ছাপানো হতো বলে আমি মনে করি না অন্তত। আমার কি ধারণা জানেন? যে সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যমগুলো এখন এতটাই নিজেরাই সেলফ সেন্সরড, কিংবা আমি জানি না, হয়তোবা শুধু সেলফ সেন্সরড না, হয়তোবা তারা আসলেই সেন্সরশিপের মাঝে আছে, কিংবা তারা সেলফ সেন্সরড এনিওয়ে, যে কারণ তারা হয়তোবা মনে করে তারা একটা মবের শিকার হবে, চাকরি হারাবে, বা এমন অনেক কিছু তো ঘটনা ঘটেছে আমরা জানি। এমনকি আমাদের সংস্কৃতি যে উপদেষ্টা আছে, তার সংবাদ সম্মেলনে গিয়ে তো সাংবাদিকদের চাকরি হারাতে হয়েছে, সেই ঘটনাও আমরা দেখেছি। সুতরাং এরকম একটা সংস্কৃতি কিন্তু আমাদের মাঝে তৈরি অলরেডি হয়ে গেছে। আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ওনার এই শেষ চিঠিটা হয়তো ছাপানো হতো না, প্রকাশ করা হতো না। ওনার মৃতদেহ যখন মেঘনা নদীতে ভেসে উঠেছে, তখনই এটা প্রকাশ করা হয়েছে বলে আমি অন্তত মনে করি। নাহলে হয়তো হতো না। আমার ধারণা সংবাদ মাধ্যমগুলো এটি হয়ে উঠেছে। আমি নিজে লেখালেখি করি, তো কিছুটা আমি অনুধাবন করতে পারি আরকি। আপনারা হয়তো যারা আমাকে ইউটিউবে আমার এই ভিডিও দেখবেন, অল্প কয়েকজন দেখবেন, কিন্তু আমি কিন্তু সামাজিক মাধ্যমে, মানে আমার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার, এবং আমি বাংলাদেশের সবচেয়ে নাম করা পত্রিকাগুলোতে লিখি, সেখানে কোটি কোটি মানুষ আমার লেখা হয়তো পড়ে। কিন্তু যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যে আমি বুঝতে পারি, ব্যাপারটা অনুধাবন করতে পারি, এবং বিভুদাকে আমি কিছুটা চিনতাম। সুতরাং আমি মনে করি যে উনি যে বলেছে কোনো গাল ধরতে পারেনি, আমি আমার নিজের জীবন দিয়েও বুঝতে পারি। আসলে বাংলাদেশে আপনি যদি কোনো একটা পক্ষের উপর মানে পক্ষ না নেন, এবং সম্পূর্ণরূপে, মানে ধরেন ভাষা পক্ষ নিলে হবে না, একদম সম্পূর্ণরূপে যদি আপনি সেই পক্ষে, মানে আপনার নিজেকে বিকায় না দেন, তাহলে আসলে যে শেষ বয়সে আপনাকে ওষুধ না কেনার যন্ত্রণা জ্বালা সইতে হবে। আপনি হয়তো চিকিৎসা পাবেন না, এইসব ঘটবে, এবং এটাই ঘটে বাংলাদেশে। কারণ আসলে সত্য বলে বাংলাদেশে টেকা যায় না। এই সংস্কৃতি আমাদের দেশে তৈরি হয়নি। এখন এই যে উনার মেঘনা নদীতে মৃতদেহটা ভেসে উঠল, আমরা কি আরো অনেক সত্য লুকাচ্ছি না? আমরা কি আর সেই সত্যগুলো জানার অধিকার রাখি না? যেমন ধরেন, কিছুদিন আগে আমাদের রাখাইনে যে এই একটা করিডোর নিয়ে দিয়ে দেওয়ার যে ব্যাপার নিয়ে আলোচনা হয়েছিল, এবং সেখানে অনেক সমালোচনা হয়েছিল। আমি নিজেও অনেক লেখা লিখেছি, বলেছি যে এটা দেওয়া ঠিক হবে না, এবং ওই যে চট্টগ্রাম বন্দরে যে বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার যে ব্যাপার ছিল, সেটার কথা বলেছি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে, কি চট্টগ্রাম বন্দর কিন্তু বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এক অর্থে, এবং রাখাইনের পরে কি হবে আমরা জানি না। কারণ কি, আমেরিকার সাথে কিন্তু এর মাঝেই বাংলাদেশ সরকার একটা চুক্তি করে এসেছে, এবং সেই চুক্তিটা তারা প্রকাশ করবে না বলেছে। আপনি চিন্তা করতে পারেন, এটা অপ্রকাশযোগ্য এক ধরনের চুক্তি, যেটা আমরা কখনো জানতে পারবো না। কেন এই চুক্তিটা করা হয়েছে? কারণ যে ওই যে বাংলাদেশের উপর যে একটা শুল্ক আরোপ করা হয়েছিল, পৃথিবীর সব দেশের উপরেই সেটা আরোপ করা হয়েছিল, বাংলাদেশের উপর সেটা একটু বেশি হয়েছিল, এবং সেটা কেন কমানো হচ্ছিল না, এটা নিয়েও সমালোচনা চলছিল। তখন বাংলাদেশ সরকার আমেরিকার সাথে গিয়ে এক ধরনের বন্দোবস্ত করে এসছে। এখন সেই বন্দোবস্তটা কি? আমরা তো সেটাও জানতে চাই। আমেরিকার সাথে আসলে কোন বন্দোবস্ত হয়েছে? সেটা আমাদের জানতে হবে না? আমাদের বাংলাদেশী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যদি কোনো কিছু আসে, তাহলে আমরা সেটা জানবো না? এখন এই নিয়ে তো আমাদের প্রশ্ন করা উচিত। কারণ মিয়ানমারে এই আজকেও আমি পত্রিকায় দেখলাম যে মিয়ানমারের রাখাইনে কিন্তু যুদ্ধ চলছে, এবং বাংলাদেশের টেকনাফ থেকে সেটা শোনা যাচ্ছে, এবং অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। এখন পরিস্থিতি ওই জায়গাটায় কিন্তু বেশ কিছু ঘাপলা, এবং আপনি খেয়াল করে দেখবেন, ইদানিং প্রায় সকল দলের নেতারা, তারা কিন্তু প্রায়ই কক্সবাজার ভিজিট করছেন। আমাদের প্রধান উপদেষ্টাও কক্সবাজার ভিজিট করেছেন। কক্সবাজারে কেন এত গুরুত্ব হয়ে গেল? বা কক্সবাজারকে কেন্দ্র করে কেন এত কিছু ঘটছে? আপনি কিন্তু খেয়াল করবেন, এনসিপি যে নতুন দলটা, তাদের নেতারা, এমনকি অন্যান্য দলের নেতারা প্রায়ই দেখি ইদানিং রেগুলার কিন্তু কক্সবাজার যাচ্ছে। এই যে কক্সবাজার কেন্দ্রিক একটা রাজনীতি, আমাদের চট্টগ্রাম কক্সবাজার কেন্দ্রিক, এ থেকে বোঝা যায় যে এখানে কিছু একটা ঘাপলা আছে, যেটা হয়তো আমাদেরকে জানানো হচ্ছে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকান সাম্রাজ্যবাদ হচ্ছে এমন এক ধরনের বাদ, আমেরিকা যেই দেশে আসে, সেই দেশ আসলে তারা ধ্বংস করে চলে যায়। আপনারা জানেন ইরাকের অবস্থা কেমন হয়েছে, সিরিয়ার অবস্থা কেমন হয়েছে, আপনারা আরো অনেক দেশের উদাহরণ আমি দিতে পারবো। আফগানিস্তানের অবস্থা কেমন হয়েছে, ধ্বংস করে চলে গেছে। এখন আমেরিকা যদি কোনোভাবে বাংলাদেশে এভাবে ঢুকে পড়ে, এই করিডোর নাম করে, মানবাধিকারের নাম করে, মানবাধিকার সংস্থা তো অলরেডি বোধহয় বাংলাদেশে চালু করেছে, তাহলে বাংলাদেশ যে এরপরে একসময় ওই মেঘনা নদীর মতো বাংলাদেশে যে ডুবতে যাবে না, সেই নিশ্চয়তা আমরা কি করে আমাদের সরকার আমাদেরকে দিবে? সরকার কেন আমাদেরকে এটা জানায় না? কেন আমরা জানতে পারবো না? কেন আমরা পড়তে পারবো না কি চুক্তি হয়েছে? আমরা যারা কিছুটা বুঝছি, কিছুটা লেখাপড়া জানি, আমাদেরকে কেন সেটা পড়তে দেওয়া হবে না? এমন চুক্তি কেন করা হবে যেটা অপ্রকাশযোগ্য? তাহলে সেখানে নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা আছে। আর ঘাপলা যদি থাকে, তাহলে আমরা তো প্রশ্ন সবসময় করে যাব যে, আমাদের দেশের কোনো একটা অঞ্চল কি ভেসে যাবে? এই যেভাবে বিভুদার
মৃতদেহ ভেসে উঠেছে মেঘনা নদী থেকে। এই সরকারের আমলে যে সরকারকে আমরা সমর্থন করেছিলাম, সেই সরকার এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, এখন আমাদেরকে ক্রমাগত এই সরকারকে সমালোচনা করতে হচ্ছে। মূল বিষয় হচ্ছে আমরা জানতে চাই, আমাদের দেশটা অন্য দেশের সাথে কি চুক্তি করেছে। অতীতেও আমরা যখন বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশ কি চুক্তি করেছে সেটা আমরা জানতে চাই। আমরা এখনো বলব বাংলাদেশের সাথে আমেরিকার কি চুক্তি হয়েছে সেটা আমরা জানতে চাই। কারণ আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোভাবেই বিকিয়ে দিতে চাই না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই। আগামীতে